Assalamu alaikum everyone, how are you? I'm Abul Kalam. Now today you have a class, in class 8 science. In the part of science there are two parts mainly for physics chemistry, three parts: biology, physics, chemistry. And in chemistry part there are three chapters: chapter 6, chapter 8 and chapter 10. Three chapters. তো তোমরা জানো অলরেডি কাশিম স্যার, আমাদের অনারেবল কাশিম স্যার আমাদের কেমিক্যাল রিঅ্যাকশন এবং চ্যাপ্টার অ্যাসিড বেস সল্টস আর ক্লাস নেবেন অ্যাসিড বেস সল্টস এর উপরে। তো যা হোক, আমি কেমিক্যাল রিঅ্যাকশনের একটা পার্ট, সেটা হলো ড্রাই সেল অ্যান্ড ইলেক্ট্রোলাইসিস পার্টটা আমি তোমাদেরকে আজকে বোঝাবো। এবং এটা খুব ইম্পর্টেন্ট পার্ট এবং বেসিক পার্ট। এটা তোমাদের পরীক্ষায় তো আসেই, আর সাথে সাথে এটা ভালো মতো না জানলে ক্লাস 9, 10 কলেজ এবং তুমি যতদিন কেমিস্ট্রি পড়বে ততদিন তোমার কাজে লাগবে এই বেসিক পার্টটা। হ্যালো, হ্যাঁ আমি শুরু করেছি। তো দেখো, তোমরা আসলে অনলাইনে কিন্তু মাত্র আমি 20 স্টুডেন্টকে দেখছি, অনলি 18 স্টুডেন্ট। এত কম কেন? 17। তো আমি প্রথমেই যেটা পড়াবো ড্রাই সেল, তারপরে ইলেক্ট্রোলাইসিস পার্ট পড়াবো। তো লেখো, কোশ্চেন হলো হোয়াট ইজ ড্রাই সেল? হোয়াট ইজ ড্রাই সেল? হোয়াট ইজ ড্রাই সেল? Describe construction. Describe the construction of dry cell. এটা হলো কোশ্চেন, হোয়াট ইজ ড্রাই সেল আর ডেসক্রাইব দ্য কনস্ট্রাকশন অফ ড্রাই সেল। তো দেখো, ড্রাই সেল আমরা জানি, আমরা চিনি, যেগুলো আমরা রিমোট কন্ট্রোলারে ইউজ করি, তারপরে আমরা টর্চ লাইটে ইউজ করি, টয় কার্স ইউজ করি, ডিফারেন্ট টাইপস অফ পারপাসেস আমরা এটা ইউজ করে থাকি। আসলে ওখানে কি হয়? ওখানে ইলেকট্রিসিটি প্রোডাকশন হয়। তাহলে ইলেকট্রিসিটি প্রোডাকশন হয়, কারণটা কি? ওখানে কি ঘটে, ওর মধ্যে কি হয়? যেহেতু চ্যাপ্টারটার নাম কেমিক্যাল রিঅ্যাকশন, তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন টাইপের কিছু একটা হয়। হ্যাঁ, ডেফিনেটলি ওখানে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, আর কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ওখানে ইলেকট্রিসিটি প্রোডাকশন হয়। তাহলে ওর মধ্যে, ওই ড্রাই সেলের মধ্যে এমন কিছু কেমিক্যালস আছে তারা রিঅ্যাক্ট করে একে অপরের সাথে করে আমাদের ইলেকট্রিসিটি প্রোডাকশন হয়। ওকে, এখন দেখো, ইলেকট্রিসিটি যে কেমিক্যাল রিঅ্যাকশনে ইলেকট্রিসিটি প্রোডাকশন হয়, ইলেকট্রিসিটি প্রোডাকশনের প্রিন্সিপাল বা মেইন পার্টটা কি? মেইন পার্ট হলো ইলেকট্রন প্রডিউস করা, ইলেকট্রন সেপারেট করা এবং ইলেকট্রন ট্রান্সফার করা। কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে যদি ইলেকট্রন প্রডিউস হয়, আসলে ওইভাবে তো প্রডিউস হয় না, ইলেকট্রন সেপারেট হয় কোনো রিঅ্যাকশনের মাধ্যমে, এবং সেই ইলেকট্রন যদি আরেক এন্ডে ডিমান্ড থাকে এবং ইলেকট্রন যদি ট্রান্সফার হয়, তাহলে সেখানে ইলেকট্রিসিটি প্রোডাকশন হয়। তো ড্রাই সেলের মধ্যে ঠিক ওই রকম একটা ঘটনা ঘটে, কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ইলেকট্রন সেপারেট হয় এবং সেই ইলেকট্রনটা একটা এন্ড থেকে আরেক এন্ডে যখনই ট্রান্সফার হয়, তখনই আমরা ইলেকট্রিসিটি প্রোডাকশন হওয়া দেখি, এবং সেখান থেকে আমরা যে কাজগুলো হয় সেই কাজগুলো আমরা করে থাকি। তো যা হোক, আমরা এখন দেখবো সেই সেলের মধ্যে কি থাকে, কিভাবে রিঅ্যাকশন হয়। এটা তোমাদের বইতে নাই, ক্লাস 8 এর জন্য এটা অ্যাপ্লিকেবল না। এখানে শুধু লিখছি আমি কনস্ট্রাকশন, অর্থাৎ কি কি দিয়ে তৈরি করা হয় সেটা আমরা দেখবো। বাট এর মধ্যে প্রিন্সিপালটা কি, অর্থাৎ ওয়ার্কিং প্রিন্সিপাল, কিভাবে ইলেকট্রন তৈরি হয় না হয়, কিভাবে ট্রান্সফার হয়, সেটা তোমাদের ক্লাস 8 এর জন্য ভেরি টাফ হবে। তোমরা ক্লাস 9 এ যখন পড়বা, এটা আছে পরে বইতে, এবং তোমরা ভালো মতো শিখবে। তো যা হোক, তো হোয়াট ইজ ড্রাই সেল, এইটার কনসেপ্টটা যদি আমরা লিখি, সবাই লিখো আমার সাথে, ড্রাই সেল। ড্রাই সেল কাকে বলে? দেখো, ড্রাই সেল হলো যে সেলে আমাদের কি হয়, কেমিক্যাল এনার্জি কনভার্ট হয় ইলেকট্রিক এনার্জিতে। তাহলে আমরা লিখতে পারি দ্য সেল ইন হুইচ, লেখো, দ্য সেল ইন হুইচ কেমিক্যাল এনার্জি is converted into electric energy is called
dry cell. The cell in which chemical energy is converted into electric energy is called dry cell, which is portable. Portable মানে কি? Easily port করা যায়। এক জায়গাতে লেখো which is portable, which is portable. পোর্টেবল মানে বোঝো এক জায়গাতে আরেকটা ইজি ক্যারি করা যায়। কেমিক্যাল রিঅ্যাকশন হবে, গায়ে লেগে যাবে, এ হবে তা হবে, এখানে হবে না, এমন প্যাক করা থাকে। সো ইজিলি পোর্টেবল এন্ড ইট ইজ ইউজড ইন টয় কার্স, তারপরে আমাদের টর্চ লাইট, ইটিসি, আরো আছে টয় কার, ইটিসি, রিমোট কন্ট্রোলার, ইটিসি। তাহলে প্রথম কোশ্চেনটা হোয়াট ইজ ড্রাই সেল, এটা ডেফিনেশন হলো দ্য সেল, আমি আগেই বলেছি যে এখানে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা হয়। আবার আরেকটা জিনিস আছে, যখন ইলেকট্রোলাইসিস পড়াবো সেখানে কিন্তু আরেকটা, সেখানে হলো ইলেকট্রিক এনার্জি দিয়ে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, তাই এদের সবাইকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল। যাই হোক, আমরা বলবো যেখানে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা হয় সেটা ড্রাই সেল, আর ইলেকট্রোলাইসিসে ইলেকট্রিসিটি দিয়ে কেমিক্যাল রিঅ্যাকশন টেকস প্লেস হয়। তো যাই হোক, আমরা লিখবো ড্রাই সেল কাকে বলে, দ্য সেল ইন হুইচ কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু ইলেকট্রিক এনার্জি ইজ কল্ড ড্রাই সেল, হুইচ ইজ পোর্টেবল এন্ড ইট ইজ ইউজড টু টয় কার্স, টর্চ লাইট, ইটিসি। এটা হলো আমাদের ড্রাই সেলের ডেফিনিশন। এখন সবাই বুঝতে পেরেছো কিনা বা দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। কিন্তু সবচেয়ে ডিজার্টেড হলো মাত্র 30 স্টুডেন্ট অনলাইনে থাকলে আমাদেরকে তোমাদের এনকারেজ করতে হবে তো, স্যার আপনারা বেশি করে ক্লাস নেন, বেশি করে লাইভে ক্লাস নেন, আমরা শিখি। তোমাদের টেন্ডেন্সিটা আগে থাকতে হবে রে বাবা। আগে তোমরা সবাইকে দাওয়াত দিবে, সবাইকে বলবে চলো আমরা অনলাইনে ক্লাস করি, স্যারদেরকে বলি, স্যারদেরকে পোস্ট দিই যে স্যার আমাদের ক্লাস নেন। ঘরে বসে কত আরামের জিনিস না। ইয়েস স্যার, আন্ডারস্টুড। মুশফিকা চৌধুরী, ইয়েস স্যার, ওকে, অলরেডি ক্লিয়ার স্যার, বুঝেছি। ওকে, এখন আসো কনস্ট্রাকশন অফ ড্রাই সেল। তাহলে আমি এটা মুছে ফেললাম। এখন তোমরা লিখো কনস্ট্রাকশন অফ ড্রাই সেল, লিখো কনস্ট্রাকশন অফ ড্রাই সেল, কনস্ট্রাকশন অফ ড্রাই সেল। দেখো, আমি একটা ফিগার ড্র করি, তোমরা ফিগারটাও আমার সাথে সাথে ড্র করো। দেখো, আমার সাথে সাথে ড্র করো বাবু। দেখো, এই হচ্ছে একটা ড্রাই সেলের আমাদের স্ট্রাকচার। এটা হলো গ্রাফাইট রড, এটা গ্রাফাইট রড, এটা একটা মেটালিক ক্যাপ, গ্রাফাইট রডের উপর একটা মেটালিক ক্যাপ দেওয়া থাকে, সাধারণত কপার দেওয়া থাকে। এই হলো একটা গ্রাফাইট রড, এবং এটা দেখো এটা কারোর সাথে টাচ হয়নি। একটা কন্টেইনার নিলাম, এটা আমাদের সিলিন্ডারিক্যাল শেপ, একটা কন্টেইনার নিলাম, এটা সিলিন্ডার টাইপ। যেমন মনে করো এই যে মার্কারটা যে সিলিন্ডার, এটা সিলিন্ডারিক্যাল শেপ। একটা কন্টেইনার নিলাম, এটাকে বলা হয় জিন কন্টেইনার, এটাকে সিলিন্ডারিক্যাল শেপ অফ জিন কন্টেইনার।
এটাকে বলা হয়, এটা কাজ করে কন্টেইনার, এটা অ্যাক্ট করে অ্যানোড হিসাবে। এই যে অ্যানোড হিসাবে অ্যাক্ট করে, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। অ্যানোড কি, ক্যাথোড কি। তো যাই হোক, আমরা যখন ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারটা পড়বো, ইলেকট্রোলাইসিস পার্টটা পড়বো, তখন ক্যাথোড কি, অ্যানোড কি আরো বিস্তারিত জানবো। এখানে শুধু জেনে নাও জিঙ্ক কন্টেইনারটা অ্যানোড হিসাবে অ্যাক্ট করে। তাহলে টেক এ সিলিন্ডারিক্যাল শেপ অফ জিঙ্ক কন্টেইনার। বাবা একটু ওই ঘরে যাবা বাবা প্লিজ। Take a cylindrical shape of zinc container which acts as an anode. Take a cylindrical shape of zinc container which acts as an anode. এটা প্রথম কথা। নাম্বার 2 আসো, আমাদের কতগুলো সেগমেন্ট করে নিবা, তাহলে ইজি হয়ে যাবে, তোমাদের মুখস্থ করা লাগবে না। দেখো আমি মুখস্থ করে দেবো এখানে, আমি শিওর, মানে আমার সেইভাবে কনফিডেন্ট আছে, এবং তোমরাও সেটা মনে করতে পারো এবং ইনশাআল্লাহ পারো। বাবা এখানে আমি ক্লাস নিচ্ছি, এখানে যাও। কিছু কিছু বিষয় আছে যেগুলোকে পুনরায় করা যাবে না, যাও। যাও এদিকে এসে দেখো। দেখো, take a cylindrical shape of zinc container which acts as an anode. এরপরে আমরা যে কাজটা করব, একটা পাত্রে আমরা কিছু অ্যামোনিয়াম ক্লোরাইড নেব। অ্যামোনিয়াম ক্লোরাইড, এর মধ্যে নেব ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এর মধ্যে নেব কার্বন পাউডার দিয়ে এর মধ্যে সামান্য পানি দেব। পানি দিয়ে, এগুলো সব সলিড, পানি দিয়ে এটাকে আমরা পেস্ট টাইপ তৈরি করব। পেস্ট, এরকম একটা পেস্ট করলাম। যাই হোক, আমি লেখাগুলো মুছে গেল, অসুবিধা নেই। আমি আবার বলছি, এর মধ্যে আছে কি কি? এর মধ্যে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এর মধ্যে আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এর মধ্যে আছে কার্বন পাউডার আর একটা আছে আমাদের ওয়াটার। এটা নিয়ে একটা পেস্ট তৈরি করলাম। পেস্ট তৈরি করে এর মধ্যে ইনসার্ট করলাম। কি করলাম? একটা পেস্ট করে এর মধ্যে ইনসার্ট করলাম। তাহলে আমি লিখি, এটা নিলাম পেস্ট অফ অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কার্বন পাউডার এন্ড ওয়াটার। এটা অ্যাক্ট করবে ইলেকট্রোলাইটস হিসাবে। এটা অ্যাক্ট করবে ইলেকট্রোলাইট, আর এটা অ্যাক্ট করবে জিঙ্ক কন্টেইনার, অ্যাক্ট করবে আমাদের অ্যানোড হিসাবে। তাহলে যদি আমি যতটুকু লিখছি ততটুকু যদি বলি, take a cylindrical shape of zinc container which acts as an anode. Now, a mixture of ammonium chloride, manganese dioxide, carbon dioxide and water make paste and which insert into the zinc container which acts as an electrolyte. আমি যতটুকু করছি ততটুকু তোমাদেরকে বললাম। তাহলে আমরা জিঙ্ক কন্টেইনার ইউজ করলাম অ্যানোড হিসাবে, আর এর মধ্যে একটা পেস্ট নিলাম। সেই পেস্টটা কার মিক্সচার? সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কার্বন পাউডার এন্ড ওয়াটার নিয়ে একটা পেস্ট তৈরি করলাম। সেই পেস্টটা আমরা ইনসার্ট করলাম আমরা জিঙ্ক কন্টেইনারের মধ্যে, যেটা অ্যাক্ট করবে ইলেকট্রোলাইট হিসাবে। দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? একজন লিখছো, আমি স্যার আমি ড্রাই সেল বুঝিনি। ড্রাই সেলই তো আমি বুঝাচ্ছি এখন। ড্রাই সেল বুঝিনি মানে যেখানে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা হয়। যেখানে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা হয় সেটার নাম হলো ড্রাই সেল। হ্যাঁ, তোমার নাম কি? চাঁদনি সাহা। এবার বলো, বুঝতে পেরেছো? যেখানে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা হয়। আচ্ছা, এরপরে দেখো আমরা তাহলে নিলাম take a cylindrical shape of zinc container which acts as an anode. Now the paste of ammonium chloride, manganese dioxide, carbon powder and water is taken into the zinc container which acts as an electrolyte. দুটো পার্ট শেষ, মোট এখানে 4টা পার্ট। এবার দেখো, এবার কি করব? এটা হলো একটা গ্রাফাইট রড। এটার নাম কি? এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা গ্রাফাইট রড, এবং এটা দেখো মিডল অফ দ্য জিঙ্ক কন্টেইনারের মধ্যে এটা ইনসার্ট করা আছে, এবং কোনো পোরশন কিন্তু জিঙ্ক কন্টেইনার গায়ে লেগে নেই। যদি লেগে থাকে তাহলে কিন্তু ইলেকট্রিসিটি প্রোডাকশন হবে না। এটার নাম হলো গ্রাফাইট রড।
গ্রাফাইট রড, এটা অ্যাক্ট করে ক্যাথোড হিসাবে, মনে রাখবে এটা ক্যাথোড হিসাবে অ্যাক্ট করে। এবং গ্রাফাইট রড বলতে কার্বন বোঝায়। কার্বন একটা বিশেষ ফর্ম, এটা অ্যালোট্রপিক মডিফিকেশন অফ কার্বন। কার্বন একটা স্পেশাল ফর্ম। কার্বন কিন্তু নন মেটাল, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কিন্তু একটা মাত্র ফর্ম যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তার নাম গ্রাফাইট। কার্বনের অনেকগুলো ফর্ম আছে, যেমন ডায়মন্ড একটা ফর্ম, তারপরে কোল, কোক, কয়লা, কোল, এগুলো সবই কিন্তু কার্বনের বিশেষ ফর্ম। তবে গ্রাফাইট একটা স্পেশাল টাইপ অফ ফর্ম যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তো যাই হোক, এর মধ্যে একটা গ্রাফাইট রড নিলাম এবং সেই গ্রাফাইট রড অ্যাক্ট করবে আমরা আমাদের ক্যাথোড হিসাবে। তাহলে যদি এই কথাটা আমি সুন্দর করে ল্যাঙ্গুয়েজে লিখি, নাও a graphite rod is inserted into the middle of the zinc container and observe that any portion of the graphite rod not touch with the any portion of the zinc container. A lighter meaning which acts as a cathode. Which acts as a cathode. দেখো, which acts as a cathode, তাহলে আবার বলি, now a graphite rod is inserted into the middle of the zinc container and we have to observe that any portion of graphite rod not touch with the zinc container which acts as a cathode. দেখো একটু ক্লিয়ার কিনা। তাহলে আমরা অ্যানোড বললাম, তারপরে ইলেকট্রোলাইট সম্বন্ধে বললাম, ক্যাথোড বললাম, আর একটু বাকি আছে, সেটা হলে আমাদের হয়ে যাবে। নাও এই যে জিঙ্ক কন্টেনারের উপরের এন্ড কি ছিল, খালি ছিল না, এখন এটাকে কভার করব। নাও দ্য আপার এন্ড অফ দ্য জিঙ্ক কন্টেনার ইজ কভার্ড বাই পিস অর ব্যাড কন্ডাক্টর অফ ম্যাটেরিয়ালস। এখানে আমাদের ব্যাড কন্ডাক্টর অফ ম্যাটেরিয়ালস দিয়ে আমরা কি করব জানো, এটাকে ফিল আপ করে দেবো। তবে এখানে একটা টেকনিক্যাল জিনিস আছে, এখানে সামান্য পোর্স, হালকা পোর্স রাখতে হয়, না হলে এর মধ্যে একটা গ্যাস জমে। সেই গ্যাসটাকে এখান থেকে পাস আউট করার জন্য, যদি তোমার বইতে লেখা নেই, এটা পাস আউট করার জন্য এখানে এক ধরনের ছোট ছোট পোর্স রাখা হয়, যাতে করে এর মধ্যে যে গ্যাসগুলো তৈরি হয় সেই গ্যাসগুলো যেন রিঅ্যাকশনের মাধ্যমে এখান থেকে বেরিয়ে যায়, নতুবা কি হবে, এটা ফুলে ব্রাস্ট হয়ে যেতে পারে। এই জন্য এখানে পোর্স রাখা হয়, তোমার বইতে লেখা নেই, নো নিড টু এক্সপ্লেন। তো যাও, তাহলে upper end of the zinc container is covered by a bad conductor of materials like plastic etc. এবার দেখো আর একটু বাকি আছে, সেটা হলো the top end। এই যে গ্রাফাইট রডের যে এই পার্টটা, এখানে অন্য কালি থাকলে ভালো হতো, এই যে এই পার্টটা, এইখান থেকে এই পার্টটা, এটা কি করেছে, কভার করে দিয়েছি। ওটা তো একটু চোখা টাইপের, ওর উপরে সুন্দর করে স্মুথ একটা ক্যাপ বসিয়ে দিয়েছি, এটাকে বলা হয় মেটাল ক্যাপ বসিয়ে দিয়েছি। এবং এটা সাধারণত আমাদের কপার ক্যাপ আমরা বসিয়ে দিই, কপার ক্যাপ অথবা অ্যালুমিনিয়ামের ক্যাপ আমরা বসিয়ে দিই। এটাই হলো আমাদের কনস্ট্রাকশন অফ ড্রাই সেল। তাহলে ফিগার লিখবো, ফিগার ড্রাই সেল। এখন বলো তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি আরেকবার বলবো, এবং যদি মনে করো স্যার লিখে দেন তাও লিখে দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু লিখে দেওয়া লাগবে না, আমার বিশ্বাস। শোনো, take a cylindrical shape of zinc container which acts as an anode. Now, a paste of ammonium chloride, manganese dioxide, carbon powder and water is taken into the zinc container which acts as an electrolyte. Now, a graphite rod is inserted into the middle of the zinc container and observe that any portion of the graphite rod not touch with the zinc container which acts as a cathode. Now, the upper end of the zinc container is covered by piece or bad conductor of materials like plastic. Finally, the top end of the graphite rod is encapped. Encapped মানে টুপি পরানো, is encapped by copper cap or metallic cap. This is the construction of dry cell. এখন তোমরা আমাকে সবাই জানাবা, যে পারবা না, যে বোঝো না, দরকার আমি আরেকবার না দুইবার বলবো, সমস্যা নেই, কিন্তু আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের এখানে মুখস্থ করা লাগবে না। এই যে কথাগুলো বলছি, ভিডিওটা রেকর্ড থাকবে, 2 বা 3 বার দেখবা, মুখস্থ হয়ে যাবে। তারপরে তোমরা আমার এখানে কমেন্টস লেখো, যদি কেউ না বুঝে থাকো আমি বোঝাতে বাধ্য, প্লিজ আমাকে জানাও।
হ্যাঁ, ইলেকট্রোলাইসিস প্রসেস তো আমি পড়াবো। ইলেকট্রোলাইসিস প্রসেস তোমরা আস্তে আস্তে শেখো, সমস্যা নেই। মোর ক্লাস নেবো, এটা কোনো সন্দেহ নেই। তোমরা যেটা পড়াচ্ছি এটা শেখো, এরপরে আমি ইলেকট্রোলাইসিসে চলে যাব। স্যার আমাদের বুঝিয়েছেন, ওকে, আন্ডারস্টুড। আর সবাই প্রথম থেকে আবার বুঝাবেন প্লিজ। হ্যাঁ বুঝাবো, সমস্যা নেই। তোমরা পরে জয়েন করেছো, তোমরা সবাই একসাথে ঠিক 2টার সময় তোমরা ফোন সেট নিয়ে বসে থাকবে। আমি 5 মিনিট আগেই অন করেছি এবং তারপরে শুরু করেছি আমি তোমাদের ঠিক 2টার সময়। হ্যাঁ ক্লিয়ার স্যার, আন্ডারস্টুড, ক্লিয়ার স্যার। ওকে, যারা হয়তো পরে জয়েন করেছো তারা ঠিকমতো বুঝো নাই, নো প্রবলেম, ক্লিয়ার স্যার। আচ্ছা, মুশফিকুর রহমান চৌধুরী 108, বুঝেছি স্যার। ওকে, দেখো আরেকবার শোনো। প্রথমেই আমি প্রশ্ন লিখেছিলাম, হোয়াট ইজ ড্রাই সেল, ডিসক্রাইব দ্য কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং কনস্ট্রাকশন অফ ড্রাই সেল। এটা সাধারণত 3 মার্কসের আসতে পারে, 4 মার্কসের আসতে পারে। তাহলে ড্রাই সেল কি? দেখো এখানে কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন হয়। এই যে এর মধ্যে রাখছে না অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কার্বন পাউডার, ওয়াটার, এখানে জিঙ্ক কন্টেনার, এর মধ্যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়। কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে ইলেকট্রিসিটি প্রোডাকশন হয়। এইটুকু তোমার জানলেই হবে। তবে কেন কেমিক্যাল রিঅ্যাকশনে কি কারণে ইলেকট্রিসিটি প্রোডাকশন হয় সেটা বেসিকটা আরো অনেক বেশি লেন্দি। তবুও একটু ছোট করে বলি যে কেমিক্যাল রিঅ্যাকশন ইলেকট্রিসিটি প্রোডাকশনের মূল জিনিস হলো ইলেকট্রন সেপারেট করতে হয় থ্রু কেমিক্যাল রিঅ্যাকশন। আর সেই ইলেকট্রনটা ট্রান্সফার করতে হয় একটা এন্ড থেকে আরেকটা এন্ডে, তখনই কিন্তু ইলেকট্রিসিটি প্রোডাকশন হয়। তো এখানে যদি তুমি এই অবস্থায় কিন্তু ইলেকট্রিসিটি প্রোডাকশন হবে না, যখন তুমি কানেক্ট করে দেবে। এটা হলো নেগেটিভ এন্ড আর এটা হলো পজিটিভ এন্ড। কথা বুঝতে পেরেছো? এই নেগেটিভ এন্ডের সাথে যদি তুমি একটা নেগেটিভ এন্ডের সাথে যদি এটা কানেক্ট করে দাও কোনো তার দিয়ে, তাহলে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি প্রোডাকশন হতে থাকবে। এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। এর মধ্যে যদি তুমি একটা বাল্ব জুড়ে দাও এর সাথে যদি একটা বাল্ব জুড়ে দাও, তাহলে কিন্তু আমার বাল্বটা জ্বলতে থাকবে। ব্যাটারি নেগেটিভ এন্ডের সাথে পজিটিভ এন্ডটা একটা ব্যাটারি একটা বাল্ব দিয়ে কানেক্ট করে দাও, তাহলে কিন্তু ইলেকট্রিসিটি প্রোডাকশন হতে থাকবে। কারণ কি জানো? এখানে এই যে জিঙ্ক কন্টেনার ইলেকট্রন প্রডিউস করে রিঅ্যাকশনে, সেই ইলেকট্রনটা কি হয়? ট্রান্সফার হয়, এখান থেকে এখানে ট্রান্সফার হয়। ইলেকট্রন ট্রান্সফার হয়, তোমরা ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 8 এ পড়বা, চ্যাপ্টার নাম্বার 8 না, চ্যাপ্টার নাম্বার 9 এ পড়বা যে ফ্লো অফ ইলেকট্রিসিটি আর ফ্লো অফ ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রন ফ্লো হয় আমাদের নেগেটিভ থেকে পজিটিভের দিকে, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন ফ্লো হবে এবং ইলেকট্রন ফ্লো মানে ইলেকট্রিসিটি ফ্লো হয়। কিন্তু এটা যদি কানেক্ট করা না হয়, অর্থাৎ অ্যানোডের সাথে ক্যাথোড কানেক্ট না করলে ইলেকট্রিসিটি প্রোডাকশন হয় না। সো এগুলো একটু বেসিক জিনিস, এগুলো তোমাদের জন্য একটু কঠিন মনে হতে পারে। সহজ করে ধরে নাও যে ড্রাই সেল কি? ড্রাই সেল হলো আমাদের একটা সেল যেখানে কেমিক্যাল রিঅ্যাকশন কনভার্ট হয়ে ইলেকট্রিক এনার্জি প্রডিউসড হয়। অর্থাৎ দ্য সেল ইন হুইচ কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু ইলেকট্রিক এনার্জি ইজ কল্ড আমাদের ড্রাই সেল। হুইচ ইজ পোর্টেবল। পোর্টেবল মানে কি? সহজে পোর্ট করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে নেওয়া যায়। এটা বিভিন্ন দোকানে পাওয়া যায়, আমরা পকেটে করে নিয়ে আসি, রিমোট কন্ট্রোলারের মধ্যে ঢুকাই, কোনো প্রবলেম না। ইজিলি পোর্টেবল এন্ড হুইচ ইজ ইউজড ইন টর্চ লাইট, রিমোট কন্ট্রোলার, টয় কার্স ইটিসি। এই গেল আমাদের হোয়াট ইজ ড্রাই সেল। এখন যদি বলা হয় ডেসক্রাইব দ্য কনস্ট্রাকশন অফ ড্রাই সেল, তাহলে এখানে আমি একটা ফিগার ড্র করেছি। দেখো এই ফিগারের মধ্যে এই যে কন্টেনার, একটা সিলিন্ডারিক্যাল শেপ, দেখবা ব্যাটারিগুলো সব সিলিন্ডারের মতো দেখতে। এটা সিলিন্ডারিক্যাল শেপ অফ জিঙ্ক কন্টেনার, এটা অ্যাক্ট করে অ্যানোড হিসাবে। তাহলে আমরা লিখবো টেক এ সিলিন্ডারিক্যাল শেপ অফ জিঙ্ক কন্টেনার হুইচ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যানোড। এই পার্টটা শেষ। তারপরে লিখবো তাহলে একটা সিলিন্ডার, মনে করো এইটা, এই যে আমার হাতে যেটা আছে এটা সিলিন্ডারিক্যাল শেপ। এই মার্কারের যে ইয়েটা আছে মাথাটা, এটা হচ্ছে সিলিন্ডারিক্যাল শেপ। নিয়ে এর মধ্যে কি করলাম? একটা পেস্ট নিলাম। এর মধ্যে কি পেস্ট নিলাম? সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, একটা কেমিক্যালস, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কার্বন পাউডার এবং পানি মিশিয়ে, এগুলো সব সলিড, পানি মিশিয়ে সুন্দর একটা পেস্ট মতো তৈরি করলাম। এই পেস্টটা নিলাম কি এর ভিতরে নিলাম। এই পেস্টটা কি হিসাবে অ্যাক্ট করবে? ইলেকট্রোলাইট হিসাবে অ্যাক্ট করবে। গেল দুইটা পার্ট। তারপরে বললাম কি না ওই গ্রাফাইট, এটা গ্রাফাইট রড। এই গ্রাফাইট রড ইনসার্ট করব মিডল অফ দা, দেখো একদম জিঙ্ক কন্টেনারের মিডল দিয়ে আমি ইনসার্ট করেছি। নাও a graphite rod is inserted into middle of the zinc container and observe that any portion of graphite rod not touch with the zinc container. zinc container এর কোনো গায়ে এমন ভাবে ইনসার্ট করব, এর ভিতরে এমন ভাবে ইনসার্ট করব যেন কোনো গ্রাফাইটের কোনো গায়ে যেন এটা টাচ না, এই জিঙ্ক কন্টেনারের কোনো গায়ে যেন টাচ না হয়ে থাকে। which acts as a cathode.
তারপরে আমরা কি বললাম, নাও আপার এন্ড অফ দা জিঙ্ক কন্টেনার, জিঙ্ক কন্টেনার উপরের দিকে খালি ছিল না, এই খালিটা কি করছি আমরা, এটা বন্ধ করে দিয়েছি, ফ্ল্যাপ করছি, অর্থাৎ কাভার করছি কি দিয়ে, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, যেমন প্লাস্টিক, পিচ, এগুলো সব কিন্তু আমাদের ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। কারণ ব্যাড কন্ডাক্টর না দিলে কি হবে, যে কানেক্ট হয়ে যাবে জিঙ্ক কন্টেনারের সাথে আমাদের গ্রাফাইট রড কানেক্ট হয়ে যাবে, ওই দোকানে বসে ঘরে বসেই ওটা কি হবে, ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যাবে, কানেক্ট করলে হবে না। তাহলে ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি দিয়ে আমরা কি করলাম, এটা কাভার করে দিলাম। এখন বাকি থাকলো একটাই, এই যে গ্রাফাইট রডের উপরের দিকে একটু ধারালো টাইপের হতে পারে, এটাকে সুন্দর করে স্মুথ একটা মেটাল ক্যাপ অথবা কপার ক্যাপ এর উপরে বসিয়ে দিলাম, দিলে হয়ে গেল আমাদের। এরপরে কি করতে হয়, এর গায়ে কোম্পানি, তুমি যদি মনে করো তোমার নাম হয়ে থাকে, মনে করো মিস্টার এক্স, তাহলে এক্স ব্যাটারি, তাহলে এক্স ব্যাটারি তুমি কোম্পানির নাম, রেজিস্ট্রেশন, তারপরে এই সমস্ত কিছু দিয়ে, ট্রেড নেম বা দিয়ে তুমি এটা মনে করো ব্যাটারির নাম দিলে, তুমি মনে করো এক্স ব্যাটারি নাম দিলে, দিয়ে এটাকে মার্কেটে ছাড়লে হয়ে গেল। এই হচ্ছে ড্রাই সেল। এটার জন্য মেইন যে কম্পোনেন্ট লাগে জিঙ্ক কন্টেইনার, এটা জিঙ্কের একটা ইউজেজও হতে পারে, হুইচ ওয়ান ইন হুইচ কেসে জিঙ্ক ইজ ইউজড। এখন এমসিকিউ এ তো কোনো শেষ নেই, এখন তোমার বইতে স্যার এটা তো বইতে নাই, ইন হুইচ কেসে জিঙ্ক ইজ ইউজড, কিন্তু এই যে আমরা যখন ড্রাই সেল পড়েছি তখন জিঙ্ক ইউজ করেছি, তাহলে তোমার এই কনসেপ্টটা রাখতে হবে, যেটা বইতে নাই কে বলছে, বইতে তো আছে যে গ্রাফাইট, এই যে ড্রাই সেল তৈরি করতে আমাদের জিঙ্ক লাগছে। তাহলে এমসিকিউ এর কোনো শেষ নাই, অর্থাৎ তোমার প্রত্যেকটা জায়গায় নলেজ রাখতে হবে। এনিওয়ে, তাহলে আমরা কনস্ট্রাকশন অফ ড্রাই সেল তোমাদের রিকোয়েস্টে আমি আরেকবার বললাম, এবং যারা পরে এসছে তাদের জন্য বললাম, তো আমি আরেকবার ফাইনালি বলবো বলে আমি ইলেক্ট্রোলাইসিস পার্টে চলে যাব। দেখো, প্রথমে আমরা বলবো দ্য সেল ইন হুইচ chemical energy is converted into electric energy is called dry cell, which is portable and which is used in toy cars, torchlight, রিমোট কন্ট্রোলার, ইটিসি। তারপর লিখবো কনস্ট্রাকশন, করে ফিগারটা ড্র আউট করবো, করার পরে লিখবো নিচে এক্সপ্লেনেশন এইভাবে লিখবো, টেক এ সিলিন্ডারিক্যাল শেপ অফ জিঙ্ক কন্টেইনার হুইচ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যানোড, নাও এ পেস্ট অফ অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, carbon powder and water is taken into the zinc container which acts as an electrolyte. Now a graphite rod is inserted into the middle of the zinc container and observe that any portion of the graphite rod not touched with the zinc container which acts as an cathode. And now the upper end of the zinc container is covered by bad conductor of materials like plastic or pitch. Finally, the top end of the graphite rod is encapped by a copper cap. This is the construction of dry cell. এখন তোমরা আমাকে বলো, সবাই আমাকে বলো, যে না বুঝলে বলো, বুঝলেও বলো, যে স্যার আমরা বুঝতে পেরেছি, না বুঝলেও বলো, দরকার হলে আরেকদিন ক্লাস দেবো, কিন্তু আমি অন্য জায়গায় যাই একটু। আগে দেখো কতটুকু বুঝছো, এখন আমি এর উপর কিছু এমসিকিউ প্রশ্ন করব। A dry cell is a battery on, কি লিখছো, হ্যাঁ, a dry cell is a battery on, বোঝা যায় না, আন্ডারস্টুড স্যার, আন্ডারস্টুড স্যার, আন্ডারস্টুড, বুঝেছি স্যার, আন্ডারস্টুড, হ্যাঁ বুঝেছি স্যার, ইয়েস স্যার, ইজি, ওকে, আন্ডারস্টুড। এখন তোমরা লিখতে পারবে, যদি বলা হয় তোমরা লিখে আমাকে দেখাবে, কিন্তু নেক্সটে আমি যখন ক্লাস করতে আসবো তখন আমাকে দেখে লিখে, মানে অনেস্টলি খাতায় লিখবে, লিখে আমাকে দেখাবে, স্যার আমরা পারি বা পেরেছি, আমাদের আর মুখস্থ করা লাগেনি। মেমোরাইজড, গুড, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার, ওকে। তাহলে আমরা যদি এর উপরে একটা এমসিকিউ প্রশ্ন করি, দেখি কে কতটুকু শিখেছো, আমরা একটু মুছে ফেলে আমি এমসিকিউ দেখবো কার কতটুকু নলেজ হয়েছে, দেখি এর উপরে যদি আমি 4-5টা এমসিকিউ তৈরি করি, এবং এর উপরে যদি আমি প্রশ্ন আসে এরকম, যে দেখো, ইন ড্রাই সেল অপশন এ, chemical is converted into heat energy. Number B, electric energy is converted into
into light energy. Number C, electric energy is converted into chemical energy. Number D, chemical is converted into electric energy. বলো দেখি আনসার করো, কে কেমন পারো দেখি, সবাই আনসার করবে। ওকে, আমি বলবো না, বললে তো সবাই একে আনসার করবে। আমি আগে দেখে নিই 1 মিনিট ধরে বা আধা মিনিট ধরে দেখি। এই একজন লিখছো, সবারই আনসার ঠিক আছে। যে লিখছো জাহিদা, কি স্টারটা ভুল হয়েছে, তুমি সি দিয়েছো কেন? ইলেকট্রিক এনার্জি ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি হয়নি, এটা আনসার হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট সবাই কারেক্ট করেছো, একজন সি লিখেছো। তোমাদের থ্যাঙ্কস, লট অফ থ্যাঙ্কস, কারণ তোমরা সবাই পেরেছো। একজন, আমি প্রায় 15 থেকে 20টা কমেন্টস দেখলাম, সবার আনসার কারেক্ট, বাট একজন সি লিখেছো। কেন? যে ড্রাই সেলে যে ঘটনাটা ঘটে, কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু ইলেকট্রিক এনার্জি। কিন্তু দেখো এখানে একটা বিষয় আছে, যদি সে না পড়ে থাকে তাহলে কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা আনসার করবে, ইলেকট্রিক এনার্জি ইজ কনভার্টেড ইনটু লাইট এনার্জি। কারণ ড্রাই সেল দিয়ে কিন্তু আমরা বাল্ব, ছোট ছোট বাল্ব জ্বালাতে পারি, তোমরা সায়েন্স ফেয়ারে কিন্তু এগুলো পড়ে থাকো। অর্থাৎ ড্রাই সেল দিয়ে কি এটা ইলেকট্রিক সোর্স হিসেবে আমরা কাজ করি এবং এটা লাইট এনার্জিতে কনভার্ট করতে পারি। তো অনেকেই কিন্তু এটা আনসার করতে পারে, এটাও কিন্তু পার্শিয়ালি কারেক্ট, এটা ফিজিক্যালি কারেক্ট, এটা হলো ফিজিক্যালি কারেক্ট, বাট ইন্টারনাল কারেকশন হলো এটা। এটা ফিজিক্যাল কারেক্ট, একটা হচ্ছে গিয়ে বেসিক কারেক্টের মধ্যে ডিফারেন্স আছে। এটা হলো যদি মনে করো ক্লাস 7, ক্লাস 2, 3, 4, 5 এর জন্য ইট ইজ এ কারেক্ট। কারণ তারা মনে করে এটা ড্রাইসেল একটা ব্যাটারি, এখানে একটা ইলেকট্রিক সোর্স যেখানে লাইট এনার্জি দিয়ে কনভার্ট করা যায়। বাট ফর ক্লাস 8, ক্লাস 9 এটা হলো বেসিক জিনিস, অর্থাৎ ভিতরে কি হয়, সেখানে কেমিক্যাল এনার্জিটা কনভার্ট হয় ইলেকট্রিক এনার্জিতে। এই জিনিসগুলো আমাদের লেভেল অনুযায়ী আমাদের বুঝে নিতে হবে। সো এখানে আনসার কিন্তু ডি। এই জন্য প্রশ্নের আনসার কিন্তু খুব সিমিলার থাকে, কাছাকাছি থাকে। প্রত্যেকটা কোশ্চেনের আনসার দেখবা, বোর্ডের কোশ্চেন গুলো খুব কাছাকাছি থাকে। এনিওয়ে আমি আরেকটা কোশ্চেন লিখবো, আরো 2-3টা আমি এমসিকিউ দেখবো, দেখি। এবার দেখো, in dry cell electrolytes are MnO2, ammonium chloride, water. Which one is correct? Which one is correct? Option A 1 and 2, option E 2 and 3, option C 1 and 3, option D 1, 2 and 3. বলো দেখি आंसर কোনটা? all of them 1, 2, 3, very good। তাহলে এটা आंसर হবে ইলেকট্রোলাইটস হিসেবে এটা। ওকে, আরেকটা লিখি দেখি। in dry cell which one is used
as cathode. Option A MnO2, option B graphite rod, number C zinc container, number D ammonium chloride. বলো in dry cell which one is used as cathode? manganese dioxide, graphite, zinc container, ammonium chloride. आंसर बोलो देखी। বাপরে, গুড। একজন সি লিখছো কেন? দীপা ইব্রাহিম, তুমি সি লিখছো কেন বাবা? সি তো হবে না। সি কি জিঙ্ক কন্টেনার ইউজ করা হয় অ্যানোড হিসাবে। দেখো, জিঙ্ক কন্টেনার হয় অ্যানোড হিসাবে, আর ক্যাথোড হিসাবে গ্রাফাইট রড, আর এইগুলো হচ্ছে ইলেকট্রোলাইট। এই তিনটা জিনিস মনে রাখবা। গ্রাফাইট হলো আমাদের কি ক্যাথোড, আর জিঙ্ক কন্টেনার হলো অ্যানোড, আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এন্ড অ্যামোনিয়াম ক্লোরাইড হলো আমাদের ইলেকট্রোলাইট। সেই তিনটা জিনিস। তো যা হোক, আমার মনে হয় তোমাদের এই ড্রাই সেল নিয়ে আর কোনো পড়ানো লাগবে না, তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, এবং এখান থেকে যে কোনো ধরনের এমসিকিউ আসলে আশা করি তোমরা পারবা ইনশাআল্লাহ, নাকি? ওকে, তাহলে আসো এখন আমরা পড়ব ইলেকট্রোলাইসিস। দেখি, আমরা শুরু করি ইলেকট্রোলাইসিস। তার আগে আমাকে জানাও সবাই ক্লিয়ার কিনা, না হলে কিন্তু এখনো বলো যে স্যার আমি বুঝিনি। বুঝার অপশন তোমাদের আছে। আচ্ছা, ওকে, যেহেতু তোমরা কোনো কিছু লিখছো না, ইয়েস আর নো, আমি মনে করছি যে ক্লিয়ার স্যার। ওকে, এখন আমরা শুরু করি ইলেকট্রোলাইসিস। দেখো, ইলেকট্রোলাইসিস পড়তে গেলে আগে তোমরা খাতার মাঝখান থেকে খাতা কলম তারপরে তোমার সমস্ত কিছু রাখবে, ক্যালকুলেটর থেকে শুরু করে সবকিছু, স্কেল। দেখো, আমি এখানে কতগুলো পার্ট লিখি। নাম্বার 1 ইলেকট্রোলাইসিস। তোমার স্কুলের পরীক্ষার জন্য বা বোর্ডের পরীক্ষার জন্য আমি পড়াবো না, এটা পড়াবো বেসিকটা আর্ন করার জন্য। হয়তো দুটো ক্লাস লাগবে আমার, অনেক বড় ক্লাস, এবং এমন ভাবে শিখবো যেন তোমার যে কোনো ধরনের ইলেকট্রোলাইসিস আসুক তুমি পারবে। তোমাকে বলতেই হবে ইয়েস স্যার, আমি যে কোনো কম্পাউন্ড ইলেকট্রোলাইসিস আমি পারি। আমার হয়তো 2 ঘন্টা দুটো ক্লাস লাগবে, সমস্যা নেই, আমি নেব, কিন্তু যেটা শিখবা ভালো করে শিখবা। দেখো, ইলেকট্রোলাইসিস। নাম্বার 2 ইলেকট্রিক কন্ডাক্টর। ইলেকট্রোলাইসিস পড়তে গেলে এখানে যতগুলো আছে 10-12টা আমি সবগুলো শিখবো। তারপরে টাইপস অফ ইলেকট্রিক কন্ডাক্টর। নাম্বার 4 ইলেকট্রনিক কন্ডাক্টর। নাম্বার 5 ইলেকট্রোলাইটিক conductor. Number 6 differences between electronic conductor and electrolytic conductor. Number 7 bath. Number 8 electrode. Number 9 cathode. ওই যে ওখানে শিখছিলাম ক্যাথোড, কিন্তু ক্যাথোডের মিনিং আমি তোমাদেরকে বলিনি, এখন এখানে শিখব। 10 anode. Number 11 cation. Number 12 anion. Number 13 mechanism of electrolysis. দেখো, এই পার্ট, এই 13 নাম্বার শিখতে গেলে আমাদের এতগুলো জিনিস নিয়ে একটু আলোচনা করতে হবে বেসিকটা আর্ন করার জন্য। এটা শুধু not for the class 8 student, it is applicable for একদম মাস্টার্স, কেন একদম লাইফে যত পর্যন্ত তুমি বেঁচে থাকবে কেমিস্ট্রি রিলেটেড। এই যে করোনা ভাইরাস বা তুমি যে কোনো অ্যানালাইসিস করবা, একটা কেমিক্যাল অ্যানালাইসিস করতে গেলেই তোমার ইলেকট্রোলাইসিস লাগবে।
সো ইলেকট্রোলাইসিস নাই কেমিস্ট্রিতে, এমন কোনো জায়গা নাই যেখানে ইলেকট্রোলাইসিস লাগে না। তো ইলেকট্রোলাইসিসের বেসিক জিনিসটা কি, ক্যাথোড কোনটা বলে, অ্যানোড কোনটা বলে, ইলেকট্রোলাইটস কোনটা বলে, ইলেকট্রনিক কন্ডাক্টর কোনটা, ক্যাথোড কোনটা, বাথ কোনটা, অ্যানোড কোনটা, ইলেকট্রোড কোনটা, ক্যাটায়ন কোনগুলো, অ্যানায়ন কোনগুলো, ক্যাথোড কোথায়, ক্যাটায়ন কোন দিকে যায়, অ্যানায়ন কোন দিকে যায়, কিভাবে রিঅ্যাকশন হয়, এই সমস্ত এটা যদি বেসিকটা জানা থাকে তাহলে এনি কাইন্ডস অফ ইলেকট্রোলাইসিস তুমি পারবে। সুতরাং তোমার বইতে যতটুকু আছে অতটুকু না, আমি বেসিকটা শেখানোর পরে বইয়ের যেটা আছে সেটা আমি শেখাবো। নট অনলি দ্যাট, ওটা শেখানোর পরে তুমি এনি কাইন্ডস অফ ইলেকট্রোলাইসিস তুমি পারবে। ওকে, তাহলে আমরা আসি ইলেকট্রোলাইসিস কাকে বলে, এখান থেকে শুরু করবো। 1 নাম্বার আসো ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস দুটো পার্ট আছে দেখো এখানে, একটা ইলেকট্রো আর একটা লাইসিস। ইলেকট্রো মানে হলো ইলেকট্রিসিটি, আর লাইসিস মানে টু ব্রেক। ইলেকট্রোলাইসিস, সিস মানে ব্রেক, ইলেকট্রোলাইটস মানে ইলেকট্রিসিটি দিয়ে ব্রেক করা। কাকে ব্রেক করব? একটা কম্পাউন্ডকে। যেমন একটা কম্পাউন্ড লিখি ওয়াটার কি ব্রেক করা যায়? আসলে ওই ব্রেক কিন্তু এই ব্রেক না, এটাকে ভেঙে ফেলা মানে কেমিক্যালি ভেঙে ফেলা। এন্ড কেমিক্যালি ভেঙে ফেলা ফিজিক্যালি ভেঙে ফেলার মধ্যে পার্থক্য আছে। যেমন ওয়াটারকে হিট দিলাম, টার্ন করলো ওয়াটার, টার্ন করলো ভেপার, দিস ইজ নট এ ব্রেকডাউন, ইট ইজ এ ট্রান্সফরমেশন অফ স্টেট ট্রান্সফরমেশন হয়েছে, বাট ব্রেকডাউন কিন্তু হয়নি। এখানে কেমিক্যালি ব্রেকডাউন হয়ে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন সেপারেট হবে। এখানে যদি ইলেকট্রিসিটি দিই তাহলে কেমিক্যালি ব্রেকডাউন হয়ে হাইড্রোজেন আর অক্সিজেন যদি আলাদা হয়ে যায় তাহলে এই প্রসেসটার নাম হবে ইলেকট্রোলাইসিস। অথবা যদি মনে করো সোডিয়াম ক্লোরাইড, এটা মেল্টেড স্টেটে, এখানে গলিয়ে নিয়ে এর মধ্যে কি করব, ইলেকট্রিসিটি পাস করব, তাহলে এটা কেমিক্যালি ব্রেকডাউন হবে, হয়ে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে এটা আলাদা হয়ে কি হবে, এটা আমাদের সোডিয়াম আর ক্লোরিন আলাদা হয়ে যাবে। এই যে প্রসেস, এই প্রসেসকে বলা হয় ইলেকট্রোলাইসিস। এখন আসো, এই যে ওয়াটার কি দিয়ে তৈরি? ওয়াটার হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি। তাহলে এই ওয়াটারের কনস্টিটিউয়েন্টস বা এলিমেন্টস গুলো কি কি? এটা হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে যদি বলা হয় হোয়াট ইজ ইলেকট্রোলাইসিস, তাহলে আমরা বলতে পারি the process by which the constituents of a compound are separated through electricity. আরেকটা মনে রাখবে, এলিমেন্টকে কখনো ইলেকট্রোলাইসিস করা যায় না, কারণ এলিমেন্টকে আর ভাঙা যায় না। তো এলিমেন্ট তো এলিমেন্টকে ভাঙলে ওটা ছাড়া তো পাওয়া যায় না। কম্পাউন্ডকে ইলেকট্রোলাইসিস করা যায়, এটা মাথায় রাখবা। তাহলে এখানে একটা বেসিক জিনিস আছে যে ইট ইজ পসিবল টু ইলেকট্রোলাইজ দ্য এলিমেন্ট, নো, ইট ইজ পসিবল ফর ইলেকট্রোলাইসিস কার জন্য? কম্পাউন্ডের জন্য। ওকে, তাহলে আমি লিখি এখানে, তোমরা মনে রাখতে পারবে না, আমি আনসার লিখে দিচ্ছি ইলেকট্রোলাইসিস। দেখো ইলেকট্রোলাইসিস, তাহলে আমরা লিখব the process by which the constituents of a compound are separated through electricity is called electrolysis. আগে লিখে নাও সবাই, লিখে হলে আমাকে জানাবা। the process by which the constituents of a compound are separated through electricity is called electrolysis. এটা एग्जांपल লেখো। एग्जांपल হিসাবে সামান্য অ্যাসিড মিক্সড ওয়াটারের মধ্যে ইলেকট্রিসিটি পাস করালে হাইড্রোজেন আর অক্সিজেন সেপারেট হয়। দিস ইজ দ্য एग्जांपल। দুটো एग्जांपल লেখা আছে, আগে এটা লিখে एग्जांपल দুটো লেখো। The process by which the constituents of a compound are separated through electricity লিখে নাও, the process by which the constituents of a compound are separated through electricity is called electrolysis. Yes, মলিকিউলস কে, এখন মলিকিউলস এর কনসেপ্ট আলাদা। একজন লিখেছো, ভেরি গুড, এই সমস্ত কনসেপ্ট গুলো দরকার। মলিকিউলস আর কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্ট আছে। দেখো মলিকিউলস, এটাও একটা মলিকিউলস, আবার এটাও একটা মলিকিউলস, দুটোই কিন্তু মলিকিউলস। তুমি বলছো ক্যান মলিকিউলস বি ইলেকট্রোলাইজড? ইয়েস,
কিন্তু সমস্ত মলিকুলস না, মলিকুলস আবার টু টাইপস, একটাকে বলা হয় এলিমেন্টারি, একটাকে বলা হয় কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড মলিকুলস গুলো এটাকে ইলেকট্রোলাইজ করা যেতে পারে, বাট এখানে কিন্তু এলিমেন্টারি মলিকুল, এই এলিমেন্টকে কি ভাঙবা, এলিমেন্ট তো এলিমেন্টই, এগুলো তো আর ভাঙা যাবে না। এখানে ভাঙলে কি পাবা, অ্যাটম পাবা, দুটো অক্সিজেন অ্যাটম পাবা। সো নট, ইট ইজ নট পসিবল। এখানে কিন্তু পসিবল। আর একটা কথা আছে, সমস্ত কম্পাউন্ডকে কি ইলেকট্রোলাইসিস করা যায়? আসলে সমস্ত কম্পাউন্ডকে ইলেকট্রোলাইসিস করা যায় না। মনে রাখতে হবে ইলেকট্রোলাইটিক সাবস্টেন্সকে ইলেকট্রোলাইসিস করা যায়, ইলেকট্রোলাইটিক সাবস্টেন্সকে ইলেকট্রোলাইসিস করা যায়। যেমন গ্লুকোজ, এটা নন ইলেকট্রোলাইটস, ভাইরাস সোডিয়াম ক্লোরাইড এটা ইলেকট্রোলাইটস, এবং সোডিয়াম ক্লোরাইডকে কিন্তু এটা ইলেকট্রোলাইসিস করা যায়, করে সোডিয়াম আর ক্লোরিন পাওয়া যায়। কিন্তু গ্লুকোজ C6H12O6 এটা কিন্তু নন ইলেকট্রোলাইটস, এটাও কম্পাউন্ড, এটাও কম্পাউন্ড। কম্পাউন্ডের মধ্যে এটা নন ইলেকট্রোলাইট, এটা ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটসকে কিন্তু আমাদের ইলেকট্রোলাইসিস করা যায়, এবং তার এলিমেন্টারি এলিমেন্টস গুলোকে কিন্তু কেমিক্যালি ব্রেকডাউন করে তার কনস্টিটিউয়েন্টস কে সেপারেট করা যায়। কিন্তু এটা নন ইলেকট্রোলাইট, সেখানে কিন্তু তিনটা এলিমেন্ট আছে, তিনটা এলিমেন্টের কম্বিনেশনে গ্লুকোজ তৈরি হয়েছে, একটা কার্বন, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। এটা কিন্তু নন ইলেকট্রোলাইটস, এটা কিন্তু ইলেকট্রিসিটি অ্যালাউ করে না, এবং এটাকে কিন্তু ব্রেকডাউন করা যায় না, কেমিক্যালি ব্রেকডাউন করা যায় না। সো নন ইলেকট্রোলাইটসকে কখনো ইলেকট্রোলাইসিস প্রসেসে আমরা করতে পারি না, এবং এখান থেকে কনস্টিটিউয়েন্টস এলিমেন্টস গুলো সেপারেট করা যায় না। একমাত্র ইলেকট্রোলাইটিক সাবস্টেন্সকেই আমরা ইলেকট্রোলাইসিস করতে পারি। ওকে, একজন লিখেছো, আমি তোমার আনসারটা দিলাম। এখন ক্লিয়ার কিনা বলো আমাকে। তাহলে ইলেকট্রোলাইসিস আমরা জানলাম। ওকে, কার কোনো কনফিউশন থাকলে বলো, ইলেকট্রোলাইসিস কি? যে প্রসেসে কোনো কনস্টিটিউয়েন্টস কোনো কম্পাউন্ডকে কোন কম্পাউন্ড থেকে তার কনস্টিটিউয়েন্টগুলো সেপারেট করা যায়। হাউ টু আন্ডারস্ট্যান্ড ইফ এ কম্পাউন্ড ইজ ইলেকট্রোলাইট অর নট। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর সুন্দর কোশ্চেন। আমরা চাই তোমাদের ভিতরে এই ধরনের কোশ্চেন জন্মাক। স্যার কি করে বুঝবো কোনটা কম্পাউন্ড, কোনটা ইলেকট্রোলাইট আর নন ইলেকট্রোলাইট? ওকে, সিম্পলি বুঝো, মেটালের সাথে নন মেটালের কোনো কম্পাউন্ড থাকলে সেটা সাধারণত ইলেকট্রোলাইটস হয়। মেটালের সাথে নন মেটাল, এন্ড মেটাল কোনটা এটা তো আবার বুঝতে হবে। মেটাল শুধু নন মেটাল গুলো একটু জানলেই মেটাল গুলো জানা যায়। সাধারণত ইউএম এই সমস্ত এলিমেন্টস গুলো, দেখেন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সো দিস আর দ্য ইলেকট্রোলাইটস। কিন্তু কার্বন ডাইঅক্সাইড ইট ইজ এ নন ইলেকট্রোলাইট বিকজ বোথ আর দ্য নন মেটালস। তাহলে কোনটা ইলেকট্রোলাইটস আর কোনটা নন মেটাল? যেমন গ্লুকোজ দিলাম C6H12O6। দেখো মজার ব্যাপার হলো আরেকটা কম্পাউন্ড লিখি C6H6, এটা বেনজিন, এটা গ্লুকোজ। দেখো সবগুলো নন মেটাল। সো নন মেটাল হলে এটা কিন্তু ইলেকট্রোলাইসিস করা যায় না। একমাত্র নন মেটালের কম্পাউন্ড যেমন ওয়াটার কি ইলেকট্রোলাইসিস করা যায়। একমাত্র কোভ্যালেন্ট কম্পাউন্ড বা নন মেটালের কম্পাউন্ড হলেও এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, এটা মাথায় রাখবা। আর কোনটা করে না। তাও এর মধ্যে পিওর ওয়াটার করে না, এর মধ্যে সামান্য পানি দিতে হয়, সালফিউরিক অ্যাসিড দিতে হয়। মনে থাকবে, সাধারণত বলেছি ইউজুয়ালি, এখানে অনেক আবার ফ্যাক্টর আছে, এই জন্য তোমার লেভেলের জন্য ইউজুয়ালি কথাটা ইউজ করলাম, কারণ এখানে সালফিউরিক অ্যাসিড, এখানে হাইড্রোজেন ক্লোরাইড, এটা কিন্তু আবার ইলেকট্রোলাইটস, এখানে হাইড্রোজেন ক্লোরাইড আলাদা হয়ে যায়, এটা যদিও নন মেটাল। সেই জন্য ইউজুয়ালি মনে রাখবা ইলেকট্রোলাইটস হলো মেটালের সাথে কোনো নন মেটালের কম্পাউন্ড থাকলে। যেমন মেটাল কারা, নরমালি তুমি যেটা জানো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, গোল্ড, এইগুলো সব মেটাল। তাহলে এইগুলো মেটালের একটা কম্পাউন্ড মনে করো লিথিয়াম, তাহলে লিথিয়াম ফ্লোরাইড, এটা লিথিয়াম ক্লোরাইড। লিথিয়াম ক্লোরাইড যদি বলো লিথিয়াম অক্সাইড, এটা লিথিয়াম অক্সাইড। যদি বলো ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো কিন্তু সব আমাদের ইলেকট্রোলাইট। তো যাও প্রশ্ন করেছো স্যার কি করে বুঝবো কোনটা ইলেকট্রোলাইট আর কোন নন ইলেকট্রোলাইট। ওকে, এখন কিছুটা হলো তোমার আইডিয়া এসছে কোনটা ইলেকট্রোলাইট কোনটা ইলেকট্রোলাইট নন ইলেকট্রোলাইট। Hydrogen is a non-metal. Actually, hydrogen is a non-metal, but sometimes it behaves as metal. Sometimes it's behave as metal. কারণ হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন লুজ করে, কিন্তু নন মেটাল ইলেকট্রন গেইন করে, কিন্তু হাইড্রোজেন ইলেকট্রন লুজ করে। মেটাল যেমন ইলেকট্রন লুজ করে, হাইড্রোজেন ইলেকট্রন লুজ করে। তাই sometimes hydrogen behaves as a metal, but it is actually a non-metal. আনসার পেয়েছো? একজন লিখছো স্যার হাইড্রোজেন ইজ এ মেটাল অর নন মেটাল।
Sir, hydrogen is inert gas. No, hydrogen is highly reactive metal. Why hydrogen is inert gas? Inert gas are those gases which are totally inactive, which are not react with any other element or itself themselves. Okay. Is hydrogen metal or non-metal? No, hydrogen is a non-metal, but it behaves as a metal. Helium is the inert gas. Helium is inert, not hydrogen. Yes. ওকে, তাহলে আমরা আসি ইলেকট্রিক কন্ডাক্টর কাকে বলে। কন্ডাক্টর শব্দের অর্থ হলো যে কন্ডাক্ট করে। এই কন্ডাক্ট কি কন্ডাক্ট করে? এখানে যেহেতু ইলেকট্রিক কন্ডাক্টর, যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাদেরকে বলা হয় ইলেকট্রিক কন্ডাক্টর। তো দেখো, যদি আসে ইলেকট্রিক কন্ডাক্টর কাকে বলে, দেখো ইলেকট্রিক কন্ডাক্টর, ইলেকট্রিক কন্ডাক্টর, লেখো দ্য কন্ডাক্টর, লেখো দ্য সাবস্টেন্স which conducts electricity is called electric conductor. The substance which conducts electricity is called electric conductor. তোমরা জানো all metals, example কি? সমস্ত মেটাল। এক্সাম্পল যেমন দেখো সুইচ গুলো কিন্তু প্লাস্টিকের। কেন? প্লাস্টিক কিন্তু একটা নন কন্ডাক্টর। তাহলে মেটাল হলে তো এখানে কন্ডাক্ট করতে, এখানে আমাদের শক করতে। সো মেটাল না, অল মেটালস। এক্সাম্পল হলো অল মেটালস, গ্রাফাইট, তারপরে অ্যাসিডস, salts, bases are usually electric conductor. এটা হলো what is electric conductor এর ডেফিনিশন এবং এক্সাম্পল। অল মেটালসরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তারপরে আছে আমাদের গ্রাফাইট। কার্বন একটা নন মেটাল, নন মেটাল কখনো কিন্তু ইলেকট্রিক কন্ডাক্টর না, কিন্তু একমাত্র নন মেটাল। এটা কিন্তু বিসিএস এর পরীক্ষার মতো প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে। হুইচ নন মেটাল কন্ডাক্ট ইলেকট্রিসিটি? কার্বন। এবং কার্বন না, কার্বন একটা স্পেশাল ফর্ম, কার্বনের ডিফারেন্ট ফর্ম থাকতে পারে। যেমন দেখো কয়লা আমাদের গায়ে লাগলে আমরা ঝাড়ু দিয়ে ফেলে দিই, বাট ওই কার্বনই আমরা অর্নামেন্টস হিসেবে ইউজ করি, এবং সব থেকে দামি যে অর্নামেন্ট সেটা হলো ডায়মন্ড, ওই একই কার্বন কিন্তু। আর কলমের মধ্যে যে উড পেন্সিলের মধ্যে যেটা ইউজ করি ওটা হচ্ছে গ্রাফাইট, এবং ওটা কিন্তু ইলেকট্রিক কন্ডাক্টর। এই জন্য কার্বনের হিউজ ফর্ম আছে যেটাকে বলে অ্যালোট্রপিক মডিফিকেশন। যাক, এটা মাথায় ঢোকানোর দরকার নেই, লোড নেওয়ার দরকার নেই। শুধু জানো কার্বনের অনেকগুলো ফর্মের মধ্যে একটা ফর্ম যেটার নাম হলো গ্রাফাইট, এটা কিন্তু ইলেকট্রিক কন্ডাক্ট করে। আর একটা হলো দেখো এখানে আমি লিখছি অ্যাসিডস, এই যে লিখছি অ্যাসিডস, বেসেস, সল্টস আর ইউজুয়ালি ইলেকট্রিক কন্ডাক্টর। কারণ ইলেকট্রোলাইটসটাই হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টর। কারণ অ্যাসিড, বেসেস, সল্ট এগুলো কিন্তু ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, এবং এরা সাধারণত ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তাহলে ইলেকট্রিক কন্ডাক্টর কাকে বলে এবং তার ডেফিনিশন জানলাম। এখন আসো টাইপস অফ ইলেকট্রিক কন্ডাক্টর। এখানেই লেখা আছে, এরপরের কোশ্চেন আসি আমরা। টাইপস অফ ইলেকট্রিক কন্ডাক্টর, লেখো টাইপস অফ ইলেকট্রিক কন্ডাক্টর। লেখো there are two types of electric conductor. Number one, electronic conductor, আর নাম্বার টু হলো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টর কয় ধরনের? দুই ধরনের, একটা ইলেকট্রনিক কন্ডাক্টর আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। সবাই লিখেছো? টাইপস অফ ইলেকট্রিক কন্ডাক্টর কয় ধরনের? দুই ধরনের, এটা ইলেকট্রনিক কন্ডাক্টর, এটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর।
এখন আসো, ইলেকট্রনিক কন্ডাক্টর কাকে বলে জানো? ইলেকট্রনিক কন্ডাক্টর কাকে বলে? দেখো, ইলেকট্রনিক কন্ডাক্টর দেখো, ইলেকট্রনিক কন্ডাক্টর শব্দের অর্থ হলো, ইলেকট্রনিক মানে কি? ইলেকট্রনিক হলো যে কন্ডাক্টর গুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে কিন্তু মেটালের কম্পোজিশন বা ম্যাটারের কম্পোজিশন চেঞ্জ হয় না। যেমন দেখো, এখানে আমার ফ্যান, মাথার উপরে ফ্যান আছে, এখানে সুইচ দিলে কি হয়, ইলেকট্রিসিটি কিন্তু কন্ডাক্ট হয়ে ফ্যানটা ঘোরে। কিন্তু এর মধ্যে যে কপার তার আছে, কপার তার কি গোল্ড হয়ে গেছে, বা কপার কি সিলভার হয়ে গেছে, বা কপার কি আয়রন হয়ে গেছে? কপার কিন্তু আয়রন হয়নি, কপার কপারই আছে, কিন্তু ইলেকট্রিসিটি এক এন্ড থেকে আরেক এন্ডে ফ্লো হয়েছে। তাহলে যে সমস্ত কন্ডাক্টর গুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে কিন্তু ম্যাটারের কম্পোজিশন বা ম্যাটার কখনো চেঞ্জ হয় না, ওই অবস্থায় থাকে, তাদেরকে কিন্তু বলা হয় ইলেকট্রনিক কন্ডাক্টর। এবং কি কারণে হয় জানো? ইলেকট্রন ফ্লো করে। কোনো ম্যাটার থেকে, কোনো মেটাল থেকে ইলেকট্রন লুজ করলে, গেইন করলে ম্যাটারের কম্পোজিশন চেঞ্জ হয় না, এটা মাথায় রাখবা। কিন্তু প্রোটন চেঞ্জ করলে কিন্তু ম্যাটারটা ডিফারেন্ট হয়ে যায়। তাহলে যদি বলা হয় ইলেকট্রনিক কন্ডাক্টর কাকে বলে, তাহলে লিখো দ্য কন্ডাক্টর হুইচ কন্ডাক্ট, আমরা এটা পড়েছি, এটা পড়েছি, 3 নাম্বার 4 নাম্বার আছে, দ্য কন্ডাক্টর হুইচ কন্ডাক্ট ইলেকট্রিসিটি without change of the composition, of matter, electricity flows due to the flow of electron is called electronic conductor. এক্সাম্পল কি জানো? এক্সাম্পল হলো অল, আমি উপরে লিখছি, এক্সাম্পল হলো all metals and graphite are electronic conductor. ওকে, এটা হলো ইলেকট্রনিক কন্ডাক্টর। ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্যার। ওকে, দেখো, ইলেকট্রনিক কন্ডাক্টর হলো যেমন কপার তার, কপার এখান থেকে ইলেকট্রিসিটি আরেক এন্ডে যায় না। যেমন এখান থেকে ফ্যান, আমি বললাম ফ্যান ঘুরছে, এখান থেকে সুইচ দিলে, এখান থেকে ওয়ারিং এর মাধ্যমে কপার তার আছে, তাহলে এখানে সুইচ দিলাম, এখান থেকে ইলেকট্রিসিটি চলে গেল আমার কোথায়, ফ্যানের ওখানে, ফ্যান ঘুরছে। তো এখানে কপার তার তো কপারে আছে, যার মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো হয় যে কন্ডাক্টরের মধ্য দিয়ে, এবং ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার সময় ওই ম্যাটারের কম্পোজিশন চেঞ্জ হয় না, অর্থাৎ ওই মেটাল কি অন্য মেটাল হয়ে গেছে, হয়নি। এবং ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার কারণ হচ্ছে এখান থেকে ইলেকট্রন ফ্লো হয়েছে ওইদিকে, বা ওই দিক থেকে এদিকে ইলেকট্রন ফ্লো হয়েছে। কিন্তু ম্যাটারের যে কম্পোজিশন, ম্যাটারটা ম্যাটারই আছে, কিন্তু ইলেকট্রিসিটি এক এন্ড থেকে আরেক এন্ডে গেছে, সেই ধরনের কন্ডাক্টরকে বলা হয় ইলেকট্রনিক কন্ডাক্টর। যেমন all metals and graphite are the electronic conductor. সমস্ত মেটালসরা ইলেকট্রনিক কন্ডাক্টর, এবং গ্রাফাইট অলসো। গ্রাফাইট ইজ দ্য allotropic modification of carbon. তাহলে ইলেকট্রনিক কন্ডাক্টর হলো দ্য কন্ডাক্টর হুইচ কন্ডাক্ট ইলেকট্রিসিটি উইদাউট চেঞ্জ অফ দ্য কম্পোজিশন ম্যাটার, electricity flows due to the flow of electron, and shortly লিখতে পারি due to the flow of electrons are called electronic conductor. All metals and graphite. ওকে, এখন বুঝলে কিনা আমাকে একটু জানাও, জানিয়ে আমরা শেষ করব, কারণ অ্যাকচুয়ালি 50 মিনিটসের ক্লাস, অলরেডি মনে হয় 55 মিনিটস হয়ে গেছে, মোস্ট প্রবাবলি। হ্যাঁ, 55 মিনিটস হয়ে গেছে। প্লিজ আমাকে জানাও, আমরা শেষ করব। আর যতটুকু হলো এতটুকুই, আর তোমরা এর মাঝে ভালো থাকবে।
ওকে, বইতে যেটা দেওয়া আছে তোমরা একদম লিখেছো, বইতে কি দেওয়া আছে না দেওয়া আছে সেটা পরে আসবো। আমরা ইলেকট্রোলাইসিসের বেসিক পার্টটা আগে জেনে নিয়ে তারপর বইতে তো একটা এক্সাম্পল দিয়ে সোডিয়াম ক্লোরাইডে দেওয়া আছে, কিন্তু তুমি একটা শিখবা কেন, ওটা মুখস্থ করবা কেন? আমি মুখস্থ করাবো না তো, আমি তোমাদেরকে হাজার হাজার ইলেকট্রোলাইসিস তুমি করতে পারবে, নট অনলি একটা। ওটা তো বইতে একটা এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু তুমি যদি বেসিকটা শিখে নাও না তারপরে সোডিয়াম ক্লোরাইড কেন, তুমি যে কোনো জিনিসটা পারবে। ওকে, আমি তোমার এতটুকু, আমি আরেকটা ক্লাস নেবো, আরেকটা ক্লাস না আরও দুটো ক্লাস লাগবে, এবং এটা যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট আমি দুটো ক্লাস নেবো, নিয়ে আমি তোমার এটা শেষ করবো। ক্লিয়ার? আরও তো সারা ক্লাস নিচ্ছে, যেমন আমাদের অনারেবল কাসেম স্যার এবং আমাদের চেয়ারম্যান স্যার ক্লাস নিচ্ছে, তোমাদের অ্যাসিড বেস সল্টটা স্যার পড়াবে, কেমিক্যাল রিয়েকশন পড়িয়েছে এবং স্যার তোমাদের খুবই ভালো বুঝিয়েছেন এবং তোমরা পারো সেটা। আমি এর মধ্যে যেগুলো একটু ডিফিকাল্ট বলতে, যে ইলেকট্রোলাইসিস পার্টটা স্যার আমাকে বললেন তুমি এটা একটু বুঝিয়ে দাও ওদেরকে ভালো করে, তা আমি তোমাদেরকে এটা নিলাম এবং নেক্সটে আরও দুটো ক্লাস নেব ইলেকট্রোলাইসিসের ওপরে, এবং অলমোস্ট কেমিস্ট্রি পার্ট শেষ হয়ে যাবে, স্যার ওদিকে যদি অ্যাসিড বেস সল্ট করে নেয়। আর এরপরে ফিজিক্সের পার্টে যেটা বাকি থাকবে সেটাও আমি দরকার হলে প্রয়োজনে নেব, অসুবিধা নাই। ওকে, এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত রাখবে নিজেকে এবং তোমার পরিবারকে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।